চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি। একদল কাচুরি আমাকে দাঁতে দাঁত দাওয়া করেছে। আমি অনেক ভয় পেয়েছি। আরে ভিতর ডিম, তুমি তো স্বপ্ন দেখেছো, তো ভয় পাওয়ার কি আছে? ঘুমিয়ে পড়ো, নতুন না লাগে। কালকে তোমার অফিস আছে না? ঘুমিয়ে যাবো? তাহলে কি? শোনো, তোমাকে এখানে পোস্টিংয়ের জন্য বাবা অনেক টাকা খরচ করেছে। এখন তোমাকে অফিসে গিয়ে ঘুষ খেয়ে সেই টাকা শোধ করার ব্যবস্থা করতে হবে। আমার বান্ধবীর হাজবেন্ড, তোমার জুনিয়র অফিসার সবুজ, কত কিছু করে ফেললো, আর আমরা আমাদের কি অবস্থা। থাক, ভয় পেও না, ঘুমিয়ে ঘুমিয়ে প্ল্যান করো কিভাবে ঘুষ খাওয়া যায়। ঘুমা ঘুমো, সকল অফিস আছে। কি ভয় পাওয়া দিচ্ছে আমাকে? কই ঘুমাও। স্বর্গ, তুমি কি শুরু করেছো? হ্যাঁ, আমার বড়লোক বান্ধবীদের সাথে স্ট্যাটাস মেনটেন করার জন্য আমার প্রচুর অর্থ সম্পদের প্রয়োজন। স্বর্গ, এটা নতুন এলাকা, আজকে আমার অফিসের প্রথম দিন, আর তুমি কি শুরু করলে? আমি তোমার স্ত্রী না? আমার মর্যাদা রক্ষার জন্য, হ্যাঁ, তোমাকে আমি যা করতে বলবো তুমি তাই করবে। তোমার চাহিদা মেটানোর জন্য আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারি না। আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে হয়ে তোমার মতো চাকরিজীবীকে কেন বিয়ে করেছি জানো? শুধুমাত্র তোমাকে ভালোবাসি। মানে তোমাকে প্রাচুর্যের মধ্যে রাখতে হবে? নিশ্চয়ই, খালি ভালোবাসা দিয়ে কিন্তু পেট ভরে না মিস্টার প্রিয়ান। পেট ভরতে হলে প্রচুর অর্থ সম্পদের প্রয়োজন হয়। এখন যদি আমি তোমার চাহিদা অনুযায়ী প্রয়োজন মেটাতে না পারি, তাহলে আমাদের ভালোবাসা ঘাটতে হবে। অবশ্যই, এতটুকু বোঝার বয়স তোমার হয়েছে। আর যদি তাও বোঝা না থাকো, তাহলে আমার কথা মতো এখন থেকে নতুন অফিসে বসে ঘুষ খাবে, মানে স্পিড মানি। আর প্রতিদিন অফিসের ঘুষের টাকা আমার হাতে তুলে না দিলে তোমার মতো সৎ মানুষের সাথে আমি সংসার করতে পারবো না, এত যুদ্ধ করতে পারবো না আমি। তুমি এই কথাগুলো আমাকে কি বোঝাতে চাচ্ছ? তুমি না ছোট খোকা না যে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। আর যদি বুঝেও না বোঝার ভান করে থাকো, তাহলে শোনো, তুমি সৎভাবে জীবনযাপন করতে চাইলে করতে পারো, কিন্তু আমাকে নিয়ে সংসার করতে পারবে না। বাহ, চমৎকার। আমার স্ত্রী হয়ে তুমি তোমার হাজবেন্ডকে আদর্শচ্যুত করার জন্য ব্ল্যাকমেইল করছো? না না, একদমই ব্ল্যাকমেল করছি না, তোমাকে জাস্ট আমার সিদ্ধান্তগুলো জানিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি তোমার কাছে রাজি আছি। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন শপথ করো। আমি শপথ করছি যে এখন থেকে প্রতিদিন আমার ওয়াইফের প্রয়োজন মেটাতে অফিসে আমি ঘুষ খাবো এবং ঘুষের টাকাটা সরাসরি আমার ওয়াইফের হাতে দিয়ে দেব। ঠিক আছে, বেস্ট অফ লাক। যাও। স্যার, এই ফাইলটা একটা বিল আছে, সাইন করে দেন। এই ফাইলটা যার, তিনি এখন কোথায়? অফিসে আছেন? যে স্যার, ওয়েটিং রুমে আছে। যাও, ওনাকে আসতে বলো। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হারুন সাহেব? জি স্যার। দাঁড়িয়ে কেন? প্লিজ বসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা হারুন সাহেব, বলুন তো আপনার ফাইলটা কি দিয়ে বাঁধা আছে? ফিতা দিয়ে স্যার। বাহ, ভেরি গুড। আপনি দেখে বলতে পারেন, অনেকদিন ব্যবসা করছেন, আপনার তো জানা উচিত বাঁধা ফাইল কিভাবে খুলতে হয়।
আপনাকে দেখে খুব সহজ সরল মনে হচ্ছে, তাই ফাইল খোলার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। একটা কথা প্রচলিত আছে, ডান হাত চুলকালে নাকি এই টাকা আসে। সকাল থেকে না আমার ডান হাতটা খুব চুলকাচ্ছে, মানে চুলকানোটা বন্ধ করার ব্যবস্থা করুন। স্যার, বিলটা আমার অনেক দিন যাবৎ আটকে আছে। আমার স্ত্রী ঘরে অসুস্থ, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। স্যার, বিলটা সই হলে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে পারবো। স্যার, আপনি তো ভাগ্যবান, এত কিছুর পরও আপনার সংসারটা টিকে আছে। আর আমার সে যাই হোক, এত কথা বলার প্রয়োজন নেই। ফাইলটা ছাড়তে হলে মাল ছাড়ুন। কত দিতে হবে স্যার? বেশি না, এই মাত্র 50,000 দিলেই ফাইলটা ছেড়ে দেব। স্যার, আমার কাছে এত টাকা নেই স্যার। এই কটা টাকা আছে, বিলটা সই হলে বাকি টাকাটা আপনাকে পরে দিয়ে দিব স্যার। আসি স্যার, সালাম আলাইকুম। আরুন সাহেব, কেমন দেখেন তো? স্যার, আমি তো বলেছি বাকি টাকাটা পরে আপনাকে দিয়ে দিব। আপনি তো টেনশন করবেন না, আমাকে আর টাকা দিতে হবে না। আপনি কি বলছেন স্যার? তাহলে আমার বিলটা, এত বড় সর্বনাশ আমার করবেন না স্যার। আমার স্ত্রী ঘরে অসুস্থ, বিলটা আমার খুবই প্রয়োজন স্যার। আপনি বিলটা পেয়ে যাবেন, আপনার বিলে আমি সাইন করে দিয়েছি। ও, আরেকটা কথা, আর আপনি এই টাকাটা রাখুন। স্যার, আর ধরুন তো স্যার, আমি ধরতে বলছি না, আপনার টাকাটা রাখুন। স্যার, শুনুন, আমার থেকে আপনার স্ত্রীর জন্য এই টাকাটা খুব প্রয়োজন, কারণ আপনার অসুস্থ স্ত্রীর চিকিৎসা জরুরি, আমার স্ত্রীর জন্য জরুরি না। আপনি এখন নিশ্চিন্ত মনে বাসায় চলে যান। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কোনো দিনই বলবো না স্যার, কোনো দিনই বলবো না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা মিতু তালুকদারের কেসের ফাইল। বড় স্যার আপনার তদন্তের দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। অফিসার নতুন আসছেন, ইতিমধ্যেই আপনার বায়োডাটা আমি পায়া গেছি। কে বলছিলেন? আমার কোনো বায়োডাটা লাগে না, এই তল্লাটে সবাই আমার এক নামে চেনে, মিঠু তালুকদার, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। ঠিক আছে, একসময় আপনাকে চিনে নেব। এখন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি অলরেডি জানছি আমার কেসের তদন্তের দায়িত্ব আপনার উপরে পড়ছে। এখন আমারে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা রিপোর্ট দেওয়া লাগে আপনি সেটা দেবেন।
সরি তালুকদার সাহেব, আমি এই কাজটা করতে পারবো না। তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আসবে সেটাই আমি উপস্থাপন করব, আর আমি আপনার অর্ডার শুনতে বাধ্য নই। বাধ্য হবেন? কত টাকায় বাধ্য হবেন সেই অঙ্কটা খালি কর। মিস্টার তালুকদার, এই পিয়াল হাসান টাকার জন্য নীতি আদর্শের সঙ্গে কখনো আপোষ করেনি, ভবিষ্যতে করবে না, কথাটা মনে রাখবেন। মাটি দাঁড়াও, আজকের টাকাগুলো দাও। কিসের টাকা? ঘুষের টাকা? কেন, তুমি আজকে অফিসে ঘুষ খাওনি? হ্যাঁ খেয়েছিলাম, কিন্তু সেই টাকা ফেরত দিয়ে দিয়েছি। কেন তুমি ঘুষের টাকা ফেরত দেবা কেন? ওই পার্টি কি তোমার শালা ছিল নাকি দোলা হয়েছিল? না, কিছুই ছিল না। তাহলে ঘুষের টাকা কেন ফেরত দিছো? এই টাকাটা তোমার থেকে তাদের বেশি প্রয়োজন ছিল। তোমার টাকার প্রয়োজন ছিল স্ট্যাটাস বজায় রাখার জন্য, আর হারুন সাহেবের বেশি প্রয়োজন ছিল তার অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য। এই বিষয়ে আমি একটু কথা শুনতে চাই না। অফিসার, এই তালুকদারের কথা আপনার শোনা লাগবে। আপনি আমার বাড়িতে? বিনা নোটিশে বিনা পারমিশনে চলে আসলাম। আমি আবার ওই দল বল ছাড়া কোথাও যাই না, কিন্তু বিশেষ কোনো গোপন কাজ হইলে একলাই যাই। আমারই ভুল হইছে ওই টেলিফোনে আর অফিসে যা ঘুষের কথা কওয়া না। নেন, এখানে 5 লাখ টাকা আছে, প্রয়োজন হইলে আরো দিন। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, পরিষ্কার শুনে রাখুন, টাকার বিনিময়ে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। আপনার স্বামীরে ভালো করে বুঝান, টাকা ছাড়া জীবন অর্থহীন। হ্যাঁ পিয়াল, টাকাটা রেখে দাও, এমন সুযোগ বারবার আসে না। তালুকদার সাহেব, আমি চাই না অপমানিত হয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যান। যাইতেছি। তাই অফিসার, আমি কিন্তু আপনার উপর ভীষণ রকমের মাইন্ড করলাম। কি করলে? কোনো কথা বলবেন না। অফিসার, আমি জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করি নাই। এই প্রথম আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, রিপোর্টটা যেন আমার পক্ষে যায়। বুঝছি, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুলটা বাঁকা করা লাগবে। মাটি বস, এই রিকোয়েস্ট শব্দটা আমার কাছে খুবই অপছন্দের। রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, এর কোনো মূল্য নেই, এটা একটা ফালতু শব্দ।
আমি আমার জীবনে একজনকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনো লাভ হয় না। তুইও রিকোয়েস্ট করছস? কাবে? স্বর্গ। পুরা নাম নীলিমা চৌধুরী স্বর্গ। বিশ্বাস করো স্বর্গ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার ভালোবাসাকে অমর্যাদা করো না প্লিজ। তোমার ভালোবাসা মর্যাদা পাওয়ার যোগ্যতা আছে একবার ভেবে দেখেছো? হ্যাঁ দেখেছি। আমি নিজেকে প্রশ্ন করে শুধু একটা উত্তরই জেনেছি যে আমি বেকার। আমার তেমন কোনো ধন সম্পদ টাকা পয়সা নেই। এক্স্যাক্টলি। আর আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। তোমার আমার মধ্যে না আকাশ পাতাল ব্যবধান। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই ব্যবধানের দোহাই দিয়ে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। সিরিয়াসলি মাটি, হাত জোর করে না ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায় না। আর আমি আমার বাবার সিদ্ধান্ত বাইরে যেতে পারবো না। সো সরি, তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারছি। তুই ঠিকই বলছিস। কাউরে রিকোয়েস্ট করলে তার বাপ বাইরে যায়, নিজের অনেক মূল্যবান মনে করে। তোর এই ফরেস্ট অফিসার রে তোর ভালোবাসার মানুষের মতো রিকোয়েস্ট করাতে ওর বাপ বাইরে গেছে, নিজের অনেক দামি লোক মনে করে। ও সিনা বরাবর একটা বিসি ঢুকায় দে, ফাইনাল হয়ে যায়। আর শোন, ওই ফরেস্ট অফিসারের বউরের সঙ্গে করে দিয়ে আসিস। ও নাকি অনেক টাকার লোক। ওর সাথে আমি একটু মিষ্টি মধুর আলোচনা করব। যা, দুইজনটাই তুলে নিয়ে আয়। যা, দুইজনটাই ধরে নিয়ে আয়। যা। এতগুলো টাকা তুমি হাতছাড়া করলে, আর তালুকদারের মতো মানুষের সঙ্গে শত্রুতা আমি শুরু করলে। তুমি না স্বপ্ন দেখেছিলে তপিটে কোরাল মানা হচ্ছে? দেখো স্বপ্নটা সত্যি হচ্ছে। তুই তোর স্বামীর মৃত্যু কামনা করছো, তোর বুক কাঁপছে না? না, কাঁপছে না, কারণ তুমি নিজে নিজের বিপদ ডেকে এনেছো। স্বর্গ, নিজের জীবনের কথা ভেবে আমি অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। তোমার জীবনের সাথে আমার জীবন জড়িত, এটা কখনো ভেবে দেখেছো? না, ভেবে দেখোনি। তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আর ভালোবাসার চেষ্টাও করো। আরে এসব তুমি কি বলছো? তুমি ছাড়া আমার জীবনে কে আছে? এটা যদি জানো তাহলে স্বামী হিসেবে তো স্ত্রীর সকল চাহিদা পূরণ করার তোমার উচিত ছিল, তাই না? চাওয়া পাওয়া পূরণ মানে? শোনো, সারাদিন পার করে এক রমে ঘুমালে একই বাড়িতে থাকলে কিন্তু জীবনের চাহিদা পূরণ হয় না। জীবনে সকালাত পূরণ করার জন্য টাকা পয়সার প্রয়োজন, এটা তুমি পূরণ করতে পারোনি। আর এখন পূরণ করতে হলে প্রচুর টাকা লাগবে। তার মানে বাপের টাকা দিয়ে স্ত্রী সন্তানদের মন জোগাইতে হবে? যদি বলি তাই, সততার জীবনকে কিছু দিতে পারে না পিয়া। তুমি ভুল বললে স্বর্গ। সততা মানুষের মনে আত্মতৃপ্তি দেয়। আমি দেখছি। কে আপনি? আপনি কি পিয়াল হাসান? জি, আমি পিয়ার হাসান, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি? আপনার পরিচয়টা জানতে পারি? কেনই বা আমার বাসায় এলেন? পরিচয় নিশ্চয়ই পাবেন, কিন্তু আমার আবার পরিচয় দেওয়ার অভ্যাস নাই। কিন্তু আমার এখানে আসার কারণটা কি? এই মাটি কখনো কারণ ছাড়া কোথাও যায় না। সেই কারণটা তো জানতে চাচ্ছি মিস্টার। আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু আপনার ঘাড়টা এত তেরা কেন? এসব কথা বলার মানে? কথার মানে ছাড়া আমি কোনো কথা বলি না। আপনাকে আমার সাথে যেতে হবে, আর সেখানে গেলেই আপনি কথার মানে এবং কারণ দুটোই জানতে পারবেন। যদি না যাই? তাহলে বসের অর্ডার মোতাবেক এখান থেকে একটা বিচি আপনার সিনার ভেতর ভরে দেব। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? এই মাটি কখনো কাউকে হুমকি দেয় না। মাটির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। দাঁড়ান, আমার হাজবেন্ডকে মারবেন না।
আমার স্বর্গদ্বীপে স্বর্গের নেই কোনো বসবাস, তবুও স্বর্গ আমার অনুভবে থাকে শুধু 12 মাস। স্বর্গ নামের সেই মেয়েটির কাছে স্বর্গদ্বীপই হবে ইতিহাস। স্বর্গ নামের সেই মেয়েটির কাছে স্বর্গদ্বীপই হবে ইতিহাস। আমার স্বর্গদ্বীপে স্বর্গের নেই কোনো বসবাস, তবুও স্বর্গ আমার অনুভবে থাকে শুধু 12 মাস। স্বপ্ন আমার শুধু তোমাকে পাওয়ার, তোমাকে নিয়ে স্বর্গদ্বীপে কোনো একদিন হারিয়ে যাওয়ার। স্বপ্ন আমার শুধু তোমাকে পাওয়ার, তোমাকে নিয়ে স্বর্গদ্বীপে কোনো একদিন হারিয়ে যাওয়ার। আমার স্বর্গদ্বীপে স্বর্গের নেই কোনো বসবাস, তবুও স্বর্গ আমার অনুভবে থাকে শুধু 12 মাস। স্বর্গ নামের সেই মেয়েটির কাছে স্বর্গদ্বীপই হবে ইতিহাস। গান কবিতা সবই তোমাকে নিয়ে কোনো একদিন স্বর্গদ্বীপে গাইব আমি গান তোমাকে পেয়ে। গান কবিতা সবই তোমাকে নিয়ে কোনো একদিন স্বর্গদ্বীপে গাইব আমি গান তোমাকে পেয়ে। আমার স্বর্গদ্বীপে স্বর্গের নেই কোনো বসবাস, তবুও স্বর্গ আমার অনুভবে থাকে শুধু 12 মাস। স্বর্গ নামের সেই মেয়েটির কাছে স্বর্গদ্বীপই হবে ইতিহাস। স্বর্গ নামের সেই মেয়েটির কাছে স্বর্গদ্বীপই হবে ইতিহাস। উনি কি আপনার মিসেস? জি। আপনাকে আমার সাথে যেতে হবে, না হলে আপনার স্বামী প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না।
এইটা আমি কি দেখতেছি? শরীরে রক্ত নাই, অক্ষত অবস্থায় আমার সামনে নিয়ে আইসস কেন? বস, কেন জানি মনে হইল ওরে আপনার সামনে মারব, এর জন্য দুজনকে একত্র ধরে নিয়ে আসছি। খুব ভালো করছিস নাকি? জলের শ্যাওলায় ভাসতে ভাসতে তুই যখন আমার কাছে এসে উঠছিস তখন থেকে সব অপারেশন তুই করস, আমি তো অবসর নিছি। কিরে কাম্বার মতো খাওয়া আছিস কে? অফিসারের মুখটা যাচা করে দেখ। বস, আমি পিয়ালের বুকে গুলি চালাতে পারবো না। তাইলে তুই ওর সামনে ওর বউরে মার, আমি অফিসার রে মারুম। অনেকদিন মেশিন চালাই না রে। বস, ওকে গুলি করতে পারবো না, কারণ ও আমার ভালোবাসার নীলিমা, নীলিমা চৌধুরী স্বর্গ। যে নীলিমা আজ এই পিয়াল হাসানের বউ। আমি এই পিয়াল হাসানকে মেরে আমি আমার ভালোবাসার গায়ে বিধবা শাড়ি পরাতে পারবো না। আর নীলিমাকে তো প্রশ্নই ওঠে না, কারণ সে আমার ভালোবাসার মানুষ। ভালো ভালো, খুব ভালো। নতুন এক যাত্রাপালার নাট্যমঞ্চ শুরু করে দিছস না? ভালো, কিন্তু আমার অভিধানে প্রেম ভালোবাসা বলে কোনো শব্দ নাই। তুই যদি না পারস তাহলে আমার কাজটা আমারই করতে দে। কিন্তু আমি বাইচা থাকতে এই কাজটা আমি কাউরে করতে দিব না। কি করি তুই? তুই আমার রাস্তার কাটা হারাইলি। রাস্তা থেকে তুইলাই না তোরে আমি এই জগতের সম্রাট বানাইছি। একটা কথা মনে রাখিস, আমি যেরকম বানাইছি তোরে তেমনি তোরে শেষ করে দেওয়া আমার সময় লাগবে না। আমার সামনে কাটা হারাইলে আমি আপন পর কিচ্ছু মানি না। আমি কিছুতেই হতে দেবো। স্বর্গ, আমি যা করেছি তা আমার ভালোবাসার জন্যই করেছি। ত্যাগ এবং অপেক্ষাতেই ভালোবাসা সুন্দর। তাই নিয়ে এসো, চলো। কি হয়েছে স্বর্গ? তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি। কি হয়েছে? কি দুঃস্বপ্ন দেখলাম, আমাদের দুজনকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখলাম। ও কালকে বাবাকে বলে এখানের থেকে তোমার আগের জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করব। আমরা না আগেই ভালো ছিলাম, অনেক টাকা পয়সা সহায় সম্পত্তির দরকার নেই। আমি বুঝতে পেরেছি মনের সুখই সবচেয়ে বড় সুখ। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। তুমি যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছ তাতে আমি খুশি। সে ঘুমিয়ে পড়ো তো।